হজ ফ্লাইটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হজ যাত্রীদের দিলেন উপহার সামগ্রী, দেশ ও জাতির কল্যাণ কামনায় চাইলেন দোয়া। দেশ এবং দেশের মানুষের জন্য দয়া করবেন, দোয়া করবেন। আমাদের সামনে যে সকল বিপদ আছে, আমরা দেশের সকল মানুষ একসাথে যাতে কাজ করে সেই বিপদ থেকে, সেই সমস্যা থেকে দেশকে বের করে আনতে পারি। পরিদর্শন করেন হজ ক্যাম্পও। হাম উপসর্গ নিয়ে বাড়ছে মৃত্যুর মিছিল, একদিনে আরও 5 জনের মৃত্যু। টিকা ও সিরিঞ্জের যথেষ্ট মজুদ আছে দাবি স্বাস্থ্যমন্ত্রীর। ছুটির দিনেও তেল নেই বেশিরভাগ পাম্পে, লম্বা সিরিয়ালে নাজেহাল গ্রাহক। রেকর্ড পরিমাণ জ্বালানি মজুদ আছে দাবি প্রতিমন্ত্রীর। গাবতলীর এসসি পাম্পে আমি 3 ঘন্টা যাবত দাঁড়ানো ছিলাম। 150 গাড়ি দেওয়ার পরে দেনার দেয় নাই। তেল দিলে আমি 14 ঘন্টা বসে রয়েছি, এটার এই পরিশ্রম কে দিব? আমার 3 দিন যাবত বসে আছি, কোনো ভাড়া টাড়া ইনকাম কামার রোজগার কিছুই নাই। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি পরিশোধিত জ্বালানি আমাদের মজুদ রয়েছে। হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দিল ইরান। তেহরানকে ধন্যবাদ জানালেও নৌ অবরোধ প্রত্যাহার করেননি ট্রাম্প। ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ব অর্থনীতিতে। আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রাত 12:20 সৌদির উদ্দেশ্যে ছেড়ে গেছে প্রথম হজ ফ্লাইট। এর আগে রাত 11:30টায় হজ ফ্লাইটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানে উঠে হজযাত্রীদের সাথে কুশল বিনিময় করেন তিনি। প্রত্যেকের হাতে উপহার সামগ্রী হিসেবে ব্যাগ তুলে দেওয়া হয়, যার মধ্যে রয়েছে ইহরাম, সাবান, পানির পট, পেট্রোলিয়াম জেলি, মিসওয়াক ও আজওয়া খেজুর। এ সময় প্রধানমন্ত্রী সবার কাছে দেশ ও জাতির জন্য দোয়া করার আহ্বান জানান। সবাই যেন সুস্থ ও সুন্দরভাবে হজ পালন করতে পারেন সেই প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী হজযাত্রীদের খোঁজ খবরও নেন। এছাড়াও হজ ক্যাম্পের সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা এই বাংলাদেশের নাগরিক হিসেবে, বাংলাদেশের সন্তান হিসেবে হজে যাচ্ছেন। দয়া করে দেশ এবং দেশের মানুষের জন্য দয়া করবেন, দোয়া করবেন, যাতে করে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, যাতে আল্লাহ আমাদের উপরে রহমত নাজিল করেন, যাতে আল্লাহ আমাদেরকে সাহায্য করেন। আমাদের সামনে যে সকল বিপদ আছে, আমরা দেশের সকল মানুষ একসাথে যাতে কাজ করে সেই বিপদ থেকে, সেই সমস্যা থেকে দেশকে বের করে আনতে পারি। একদিনে হাম ও উপসর্গ নিয়ে প্রাণহানি হয়েছে আরও 5 জনের। এই নিয়ে এক মাসে মৃতের সংখ্যা দাঁড়ালো 211। একদিনের রেকর্ড সংখ্যক হাম উপসর্গ নিয়ে রোগী ভর্তি হয়েছে রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে। জ্বর, সর্দি, কাশির মতো উপসর্গ দেখা দিলেই হাম আশঙ্কায় শিশুদের হাসপাতালে নিয়ে আসছেন অভিভাবকরা। হামের সংক্রমণ ঠেকাতে জনসমাগম এড়িয়ে চলা, প্রয়োজন ছাড়া শিশুদের বাইরে না নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। হাসপাতালের জরুরি বিভাগে আসা শিশুদের প্রায় সবাই জ্বর, সর্দি, কাশি, পেট ব্যথা নিয়ে আসছে। হামের উপসর্গ থাকায় উদ্বেগ উৎকণ্ঠায় অভিভাবকরা। কেউ 4 থেকে 5 দিন, আবার কেউ 10 দিনের বেশি সময় সন্তান নিয়ে হাসপাতালে। আক্রান্ত শিশুদের বেশিরভাগেরই বয়স 1 বছরের কম। অভিভাবকরা জানান, জ্বর, সর্দি, কাশির পাশাপাশি পাতলা পায়খানা ও পেট ব্যথা। শরীরে দেখা যায় র্যাশও। বাচ্চা আমরা এখানে ভর্তি হয়েছি মঙ্গলবার, তখন এতটা সমস্যা ছিল না, জ্বর নিয়ন্ত্রণে আসছে না দেখে শ্বাসকষ্ট শুরু হয়েছে। এখন এখানে পিআইসিইউ সাপোর্ট নেই, বাবুর এখন পিআইসিইউ লাগবে। আগে জ্বর ছিল, জ্বরের পরে হাম হয়েছিল, হামের পরে এখানে চিকিৎসার পরে আল্লাহ দিল এখন ভালো। আজকে টিকিট হাম হচ্ছে আজকে 7 দিন, আর জ্বর ছিল 5 দিন, আর 2 দিন যাবত আমরা এখানে ভর্তি। ওর বয়স 3 মাস। ওরে ভিক্টোরিয়াতে নিয়েছিলাম 5 দিন যাবত জ্বর, তারপর গতকালকে থেকে র্যাশ উঠছে। হাম হয়েছে, প্রথম অল্প অল্প দেখা দিচ্ছে, পরে এখানে আসছি, এখন দেখা যায় পুরো শরীর বাইরে গেছে। 24 ঘন্টায় ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে হামের রেকর্ড 121 জন রোগী ভর্তি হয়েছে। মোট ভর্তি 4 শতাধিক। চিকিৎসকরা বলছেন, রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা তাদের। আমরা
নিজেরা স্যাটিসফাই হচ্ছি না, আমরা যেরকম তাদেরকে সার্ভিস দিয়ে অভ্যস্ত আমরা সেভাবে দিতে পারছি না। আমরা এরকম বাচ্চাও পেয়েছি যে 17টা হাসপাতাল ঘুরে ঘুরে আসছে। তো গার্ডিয়ানের জন্য প্লাস বাচ্চার জন্য এটা খুবই হয়রানি, এবং মানে বাচ্চাটা ধীরে ধীরে তো অসুস্থ হয়ে যেতে থাকে আরও বেশি। এরকম ভোগান্তি যাতে না হয় সেজন্য আপনারা আগে থেকেই পূর্ব প্রস্তুতি নেবেন। গত 1 মাসে দেশে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 2 শতাধিক শিশুর, আর আক্রান্ত ছড়িয়েছে 20,000। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। এদিকে সময় মতো হামের টিকা দেওয়া শুরু হয়েছে। টিকার কোনো সংকট নেই। পর্যাপ্ত সিরিঞ্জ মে মাসের 15 তারিখ পর্যন্ত মজুদ আছে, এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। দুপুরে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এসব কথাই বলেন স্বাস্থ্যমন্ত্রী। বলেন, ডেঙ্গু মোকাবেলায় ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, ভ্যাকসিন কার্যক্রমে আমাদের কোনো গাফিলতি নেই, আমাদের গুদামজাত বা স্টকের কোনো ঘাটতি নেই। ইনশাল্লাহ সামনের দিনও ঘাটতি হবে না। আমরা সব সময় যেভাবে এখন কাজ চিন্তাধারা নিয়েছি, সামনের 6 মাস পর্যন্ত আমরা স্টক কনফার্ম রাখবো। সংকট দিন দিন জটিল হচ্ছে, বাড়ছে হাহাকার। ছুটির দিনে বন্ধ বেশিরভাগ পাম্প। খোলা থাকা ফিলিং স্টেশনগুলোতে হাজার হাজার যানবাহনের সারি। জ্বালানি পাওয়ার আশায় চালক মালিকরা ঘন্টার পর ঘন্টা পার করছেন। তেল সরবরাহ নিয়ে স্পষ্ট কোনো তথ্য না থাকায় ভোগান্তি আরও বেড়েছে। ছুটির দিনেও এমন দীর্ঘ লাইন, কমেনি ভোগান্তি। বরং রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে তেল নিতে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন চালকরা। জ্বালানি তেল নিতে কোথাও 8 ঘন্টা, কোথাও আবার অপেক্ষা করতে হচ্ছে 12 থেকে 13 ঘন্টা পর্যন্ত। গাবতলীর এসসি পাম্পে আমি 3 ঘন্টা যাবত দাঁড়ানো ছিলাম। 150 গাড়ি দেওয়ার পরে দেন আর দেয় নাই। মিরপুর থেকে রাতের 8টা বাজে আসছি, এখন অব্দি মানে ফুয়েল লোড করতে পারি নাই। রাত 9টায় এসে দাঁড়াইছি, এখন বাজে 10:30টার মতো সকাল। এখনো সিরিয়ালেই আছি আর কি, এখন পর্যন্ত যাইতে পারি নাই। সরকারি আশ্বাস থাকলেও মাঠ পর্যায়ে তার প্রতিফলন নেই বলেই দাবি ভুক্তভোগীদের। প্রতিদিনের এই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সময় ও জ্বালানি দুটোই নষ্ট হচ্ছে চালক ও সাধারণ মানুষের। আসলেই যে আমাদের দেশে তেল আছে কি না, আমাদের যে বিভ্রান্তি, আমরা কিন্তু সারা সপ্তাহ অফিস করি এবং সপ্তাহের শেষ দিন এসে আমরা লাইনে দাঁড়াই। এখন আজকে তো আমার কোনো কয়টা তোমার ডিউটি না, তোমার তেল লাগাম, তেল দিলে আমি 14 ঘন্টা বসে রয়েছি, এটার এই পরিশ্রম কে দিব আমার? 3 দিন যাবত বসে আছি, কোনো ভাড়া টাড়া ইনকাম আমরা কামাই রোজগার কিছুই নাই। এসে আজকে যে পরিমাণ কষ্ট করা লাগছে, গতকালকে আমি রাত্র 2টায় দাঁড়াইছি, আর এখন তেলে এখনো যাইতে পারি নাই আর কি। শুক্রবার সকাল থেকেই শহরের বিভিন্ন পাম্পের সামনে দীর্ঘ লাইন দেখা যায়, যা ছড়িয়ে যায় আশপাশের অলিতে গলিতেও। চালকরা বলছেন, রাজধানীর অনেক ফিলিং স্টেশন বন্ধ থাকায় চাপ বাড়ছে চালু থাকা পাম্পগুলোতে। যে পাম্পে যাই এই পাম্পে শুধু বন্ধ। আমি তালতলা ঘুরে আমি রাত্রে 7টা বাজে আমি পাম্পে এই পাম্পে টাস্টে সিরিয়াল দিছি। আমরা এখানে লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছি, আর কেউ লাইন ছাড়া ডুবে পড়লে এটা শুধুই আছে কষ্ট না, এটা মনে হয় হৃদয় ভেঙে যাচ্ছে, এরকম একটা অবস্থা। এদিকে এক এক পাম্পে তেল দেয়া হচ্ছে এক এক নিয়মে। কয়েকটিতে ফুয়েল পাস অ্যাপ চালু থাকলেও বেশিরভাগ পাম্পে অগ্রাধিকারের ভিত্তিতে দেয়া হচ্ছে জ্বালানি তেল। সংশ্লিষ্টরা বলছেন, অকটেন ও পেট্রোলের চাহিদা বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে ভোগান্তি আরও বাড়বে। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ জ্বালানি মজুদ আছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারি পরিদর্শনে গিয়ে তিনি বলেন, এপ্রিল ও মে মাসে তেলের ঘাটতি হবে না। জুনের চাহিদা মেটাতে কাজ করছে সরকার। এপ্রিল এবং মে মাসে যেটি জ্বালানি চাহিদা, সেটি পূরণের পূর্ণ সক্ষমতা বাংলাদেশ সরকারের রয়েছে এবং সেটি আমরা নিশ্চিত করতে সক্ষম হয়েছি। আমরা এখন মূলত জুন মাসের প্রয়োজন মেটাবার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি, আমরা কাজ করছি। যুদ্ধবিরতির অবশিষ্ট দিনগুলোর জন্য পুরোপুরি হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার ঘোষণা দিয়েছে ইরান। সামাজিক মাধ্যমের পোস্টে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই ঘোষণা দেন। ধন্যবাদ জানিয়ে পাল্টা পোস্টও দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে ওয়াশিংটন জানিয়েছে, চূড়ান্ত চুক্তি হওয়া অবধি ইরানের ওপর থেকে নৌ অবরোধ সরাবে না যুক্তরাষ্ট্র। এদিকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণার পর উল্লেখযোগ্য হারে কমেছে অপরিশোধিত তেলের দাম। বিশ্বব্যাপী শেয়ার বাজারে দেখা যাচ্ছে ইতিবাচক প্রবণতা। হরমুজ প্রণালী, এই সমুদ্রপথ দিয়েই বিশ্বের মোট জ্বালানি তেলের 20% পরিবহন হয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকেই কার্যত বন্ধ হয়ে পড়ে এই জলপথ। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সহ নেতিবাচক প্রভাব পড়ে বিশ্বের প্রায় সকল দেশের অর্থনীতিতে।
চলমান যুদ্ধবিরতির মাঝে এ নিয়ে অবশেষে কিছুটা স্বস্তির আশ্বাস দিয়েছে ইরান। সামাজিক মাধ্যমের এক পোস্টে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, যুদ্ধবিরতির বাকি দিনগুলোতে সম্পূর্ণরূপে খোলা থাকবে হরমুজ প্রণালী। ইরানের পূর্ব নির্ধারিত পথ দিয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারবে সকল দেশের বাণিজ্যিক জাহাজ। তবে এ পথে জাহাজ চলাচলে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী IRGCর অনুমতি প্রয়োজন হবে বলে জানিয়েছেন ইরানের এক কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও এসেছে ইতিবাচক সাড়া। ট্রুথ সোশ্যালে ইরানকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশ্য চুক্তি না হওয়া অবধি ইরানের জাহাজ চলাচলে নৌ অবরোধ জারি থাকবে বলেও ঘোষণা দেন তিনি। ট্রাম্পের দাবি, হরমুজ প্রণালীতে সামুদ্রিক মাইন সরানোর কাজ করছে ইরান ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণার পরক্ষণেই বিশ্ববাজারে কমেছে তেলের দাম। মার্কিন গণমাধ্যম NBCর প্রতিবেদন বলছে, এরই মধ্যে 11% কমে ব্যারেল প্রতি প্রায় $88 দাঁড়িয়েছে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম। হিটিং অয়েল ও গ্যাসের দামেও এসেছে কমতি। চাঙ্গা হয়ে উঠেছে বিশ্বব্যাপী শেয়ার বাজার। ইসরায়েল ও লেবাননের মধ্যে 10 দিনের যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার ঘোষণা দেয় ইরান। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। এদিকে লেবাননের সাথে যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের কয়েক ঘন্টার মাথায় তা ভঙ্গের অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। লেবানিজ গণমাধ্যম দ্য লেবানন 24-এর দাবি, একটি অ্যাম্বুলেন্সকে লক্ষ্য করে হামলা চালিয়েছে IDF। দক্ষিণ লেবাননের নাবাতিয়ে প্রদেশে চালানো হয় এই হামলা। সে সময় ইসলামিক হেলথ অথরিটির সাথে সংশ্লিষ্ট একটি অ্যাম্বুলেন্স টিমের দিকে নিক্ষেপ করা হয় আর্টিলারির শেল। মেশিনগান দিয়েও ছোড়া হয় গুলি। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে বলেও জানিয়েছে লেবানিজ মিডিয়া। সংসদের সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত বাছাই পর্ব শুরু করেছে বিএনপি। শুক্রবার বিকাল 3টায় গুলশান কার্যালয়ে শুরু হয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার। 7.5 ঘণ্টা পর শেষ হয় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের মনোনয়ন বোর্ডের সঙ্গে মনোনয়ন প্রত্যাশী 5 বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার। দুঃসময়ে দলের প্রতি অবদান, শিক্ষাগত যোগ্যতা এবং দক্ষদের প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির নেতৃস্থানীয়রা। ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে কারা সংসদ সদস্য হবেন তা নির্ধারণে চূড়ান্ত বাছাই প্রক্রিয়া শুরু করেছে বিএনপি। শুক্রবার বিকেল 3:30 থেকে বিএনপির গুলশান কার্যালয়ে শুরু হয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার। 2 দিনব্যাপী এই সাক্ষাৎকার শেষ হবে শনিবার। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে মনোনয়ন বোর্ডে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ত্যাগী ও যোগ্যদের প্রাধান্য দেয়া হবে বলে জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মহিলারা যে অবদান রেখেছে বিগত 15-16 বছরের আন্দোলনে, 17 বছরের আন্দোলনে, নিঃসন্দেহে তাদের সেই অবদানকেও মূল্যায়ন করা হবে। পাশাপাশি সংসদে কথা বলা এবং কথা বলার জন্য এবং আইন প্রণয়নের ব্যাপারে যে জ্ঞান থাকা দরকার, যে শিক্ষা থাকা দরকার, এই সব বিষয়গুলোও এখানে বিবেচিত হবে বলে আমি মনে করি। সাক্ষাৎকার শেষে দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকার কথা জানান মনোনয়ন প্রত্যাশীরা। আমরা কম বেশি সবাই অনেক ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে রাজনীতিটা করছি। ইনশাল্লাহ যাকে দিবে, যে আপাকে দিবে, আমরা সেটা অ্যাকসেপ্ট করবো। আমি ঠাকুরগাঁও ডিস্ট্রিক্টের একটা উপজেলা, মানে আমাদের বাংলাদেশের শেষ সীমান্ত থেকে এসেছি। আমি একটা আস্থা এবং আশা নিয়েই এসেছি। আমরা যে রাজপথে থেকেছি, কি লাঞ্ছিত হয়েছি, কিভাবে আমরা রাজপথটাকে ধরেছিলাম, শেষ যুক্তিগুলো ওনাকে দেখিয়েছি। আমি একজন তরুণ হিসাবে মনোনয়ন চাইতে এসেছি। উনি যদি আমাকে মনোনয়ন দেন, আমি এলাকার মানুষের কল্যাণে কাজ করব। যখন আমরা সংসদে যেয়ে বসবো তখন তো আমাদের মানুষের কথাগুলো বলতে হবে, কে কথা বলতে পারবে, সেইটাও ওনারা অবশ্যই বিবেচনাতে রাখবে। যারা ফর্ম ওখানে নিয়েছে সবারই চিন্তা করবে যে আমাকে সংসদ সদস্য মনোনীত করবে। এক্ষেত্রে আমারটাও তো ভিন্ন হতে পারে না, আমিও এটা আশা করতে পারি। শুক্রবার সাক্ষাৎকার নেওয়া হয় রংপুর, রাজশাহী, বরিশাল, ফরিদপুর এবং খুলনার মনোনয়ন প্রত্যাশীদের। শনিবার চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা এবং ময়মনসিংহের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে 30 এপ্রিল। আগামী 12ই মে ভোট গ্রহণ। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। দেশের সংকটের সময় কোনো কিছু নিয়ে লুকোচুরি না করে খোলামেলা আলোচনার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, এই পরিস্থিতিতে আন্দোলন চায় না বিরোধী দল, তবে সংসদে তাদের কথা আমলে না নিলে রাজপথ ছাড়া বিকল্প নেই বলেও হুঁশিয়ারি করেন তিনি। রাজধানীতে দলীয় অনুষ্ঠানে শফিকুর রহমান অতীতের ফ্যাসিজম থেকে আগামীর ফ্যাসিজম আরও ভয়াবহ হবে বলে মন্তব্য করেন।
এক চুল পরিমাণ ছাড় দেব না এই জায়গায়। মগবাজার আলফালাহ মিলনায়তনে জামাতে ইসলামীর জেলা ও মহানগর আমির সম্মেলন। প্রধান অতিথি দলের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। খোলা চোখে আপনি দেখেন নাই সেখানে কি হয়েছে। সম্মেলনে তিনি বলেন, বিগত নির্বাচনে অন্তর্বর্তী সরকারের যোগসাজশে ইঞ্জিনিয়ারিং হয়েছে, যা এরই মধ্যে সাবেক উপদেষ্টা ও সরকারি দলের কোনো এমপিরা স্বীকারও করেছেন। আর এখন বিএনপি ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাচ্ছে বলেও মন্তব্য করেন জামাত আমির। এই নির্বাচনকে সুষ্ঠু হতে দেওয়া হয়নি, এখানে ব্যাপক ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। শুধু বিগত ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টাই নয়, বরঞ্চ স্বয়ং সরকারেরই একজন প্রতিমন্ত্রী তিনিও বলে ফেলেছেন যে আন্দোলন করেছে ছাত্র যুব সমাজ, আমরাও ছিলাম। তবে প্রফেসর ডক্টর ইউনূস ক্যাপ্টেইনের হাতে যুক্তরাজ্যে গিয়ে তিনি ট্রফি তুলে দিয়ে এসেছেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, জ্বালানি তেল সংকট ও চাঁদাবাজির কারণে দ্রব্যমূল্য নাগালের বাইরে। সংসদের ভিতরে এমনভাবে বিবৃতি জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রী দিচ্ছেন, মনে হয় যেন তেলের উপরে দেশ বাসতেছে। আগামী 2 মাসে নাই কোনো সংকট নাই। আরে ভাই, সংকট যদি না থাকে তাইলে কিলোমিটারের পর কিলোমিটার লাইন কেন গাড়ি আর মোটরসাইকেলের? মানুষ কি শখে গিয়ে সেখানে দাঁড়ায়? রাজনৈতিক ঐক্য থাকলে দেশের যে কোনো সংকট মোকাবেলা সম্ভব বলে মন্তব্য করেন জামাত আমির। জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট, সার সংকট, এগুলা নিয়ে আলোচনা করি, এগুলা আলোচনা করা পছন্দ না, শুধু লুকোচুরি। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। ফ্যাসিবাদী শাসন থেকে তরুণদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, এই দেশ আমাদের, অন্য কেউ এটি গড়ে দিয়ে যাবে না। শুক্রবার দুপুরে রাজধানীর 100 ফিটে জেসিআই কার্নিভালে এই আহ্বান জানান তিনি। বিপুল জনগোষ্ঠী ও সীমিত খনিজ সম্পদ সত্ত্বেও 18 কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা দেশের এক বড় অর্জন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের পথ ধরেই উন্নয়ন ত্বরান্বিত হয়েছে। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক প্রভাব নিয়েও শঙ্কা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। সমৃদ্ধ বাংলাদেশ করার স্বপ্ন নিয়ে তরুণদের এগিয়ে যাওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। ফ্যাসিস্ট শাসনের পরে যখন আমাদের দম বন্ধ হয়ে আসছিল, যখন আমরা কথা বলতে পারতাম না, যখন আমরা চোখের সামনে দেখলাম 24শে জুলাইয়ে আমাদের ছোট ছোট ছেলেরা মেয়েরা তারা প্রাণ দিচ্ছে অকাতরে দেশের পরিবর্তনের জন্য, আমাদের মনে আবার স্বপ্ন জেগে উঠেছে। আমরা আবার ভাবছি যে আমরা আমাদের এই প্রিয় দেশটাকে আমরা বাসোপযোগী করে তুলব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাংলাদেশ সরকারের অনুরোধ পর্যালোচনা করছে ভারত। এই কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়টি চলমান বিচারিক ও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে যাচাই করছে তারা। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি চলমান বিচারিক ও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পর্যালোচনা করছি আমরা। এ ব্যাপারে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আমরা গঠনমূলকভাবে যোগাযোগ অব্যাহত রাখব। ব্রাহ্মণবাড়িয়া নিখোঁজের 2 দিন পর 6.5 বছরের শিশু নিশাতের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে সদর উপজেলার মোহনপুর গ্রামে নিজ বাড়ির পাশের ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা জানায়, গত বুধবার দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় নিশাত। পরে তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। শুক্রবার দুপুরে স্থানীয়রা বাড়ির পাশের ঝোপে নিশাতের বস্তাবন্দি মরদেহের সন্ধান পায়। পুলিশ জানায়, সিসি ক্যামেরায় বোরকা পরা এক নারীর সাথে নিশাতকে দেখা গেছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে বলে জানায় পুলিশ। কুষ্টিয়ার মিরপুরে শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় 21 জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার বুড়ামারা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, বৃহস্পতিবার খেলতে গিয়ে 2 শিশুর মারামারি হয়। জানতে পেরে বাগবেতনডা ও মারামারিতে জড়ায় 2 শিশুর অভিভাবকরা। এতে উভয় পক্ষের লোকজন আহত হয়। এই ঘটনায় এক পক্ষের করা মামলায় পুলিশ 21 জনকে আটক করে। আটককৃতদের বসতবাড়ি থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা উদ্ধার করা হয়। এদিকে আটক কয়েকজনের অভিযোগ, নামাজের সময় তাদের আটক করে পুলিশ। সংঘর্ষের ঘটনায় তারা জড়িত নন। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।